Today's class is on preparation of the balance sheet. How to prepare a balance sheet? কি করে তুমি একটা balance sheet বানাবে under schedule 3 তে? কিসে বলো? under schedule 3 তে। তো schedule 3 তে আমি কি বানাবো? আর balance sheet বানালে কি দিয়ে sheet বানানো হলো? balance দিয়ে sheet বানালে তাকে balance sheet বলে? হ্যাঁ। আমার কথা বুঝে কি না বুঝে? যদি লোহা দিয়ে sheet বানানো হতো আর কি বলা হতো? আয়রন শীট। তো সেখানে আয়রন থাকতে হবে না? আমাদের কি শীট বলে এটা? ব্যালেন্সেস থাকবে। তো দিস আর দ্য ব্যালেন্সেস গিভেন টু ইউ। তোমায় কি দিয়েছে? এগুলো ভাই এগুলো তো আমাকে ব্যালেন্সেস গুলো দিয়ে দিয়েছে। আর একটা শীট বানাবো, সেটা হলো এইটা। বাট শীটটা যেন দেখতে একদম ব্র্যান্ডেড হয়। আর এই ব্র্যান্ডিংটা নেওয়া হয়েছে ফ্রম শিডিউল 3। ব্র্যান্ডিং ফ্রম নেওয়া হয়েছে কোথা থেকে বলো? শিডিউল 3। তাহলে ব্যালেন্স শীটে যে ব্যালেন্স গুলো বসাবো সেই ব্যালেন্সেস আর গিভেন দেয়ার। আর অ্যাট দ্য সেম টাইম আমাকে একটা সিট দিয়েছে, সেটা ব্র্যান্ডেড। কি ব্র্যান্ড? সেটা ব্র্যান্ডের কি নাম? ব্র্যান্ডের কি নাম? ব্র্যান্ডের নাম হচ্ছে শিডিউল 3 এবং কোম্পানির নাম দিয়েছে রেনবো লিমিটেড। তাহলে রেনবো লিমিটেডের ব্যালেন্স শিটের এই ফরম্যাটটা আমরা প্রথমে পরীক্ষাতে খাতায় টুকে নেব। ফাইন, একদম ইউ হ্যাভ টু টেক ডাউন দিস ব্যালেন্স শিট ফরম্যাট ফার্স্ট। ওকে, দেন ওয়ান সিম্পল থিং ইজ দেয়ার, যে এখানে যদি লেখা থাকে শেয়ার ক্যাপিটাল, ইউ হ্যাভ টু টেক দ্য ব্যালেন্স অফ শেয়ার ক্যাপিটাল ফ্রম দ্য ব্যালেন্সেস। তখন তুমি এখান থেকে ইকুইটি শেয়ারকে খোঁজো, শেয়ার এটা খোঁজো। ফার্স্টে লেখা ছিল 40,000 ইকুইটি শেয়ার 10 ইচ, 4 লাখ টাকা। এটা কোন শিডিউলে যাবে? এটা শেয়ার ক্যাপিটালে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখে দিলাম ভাই এটা হলো শেয়ার ক্যাপিটালে যাবে এবং সেটা 1 নম্বর শিডিউলের পার্ট। এখন আর শুধু এসসি লিখছি না, SC1। তখন আমি এটার জন্য শিডিউল 1 বানাবো। তাহলে এটা যাচ্ছিল এখান থেকে উঠে গিয়ে এখানে, কিন্তু একবার জান্নাতের বাড়ি ঘুরে ফিরলো। এটা হলো জান্নাতের বাড়ি, যেখানে কিনা কি আছে বলো? একটা শিডিউল বানানো হলো। তাহলে শেয়ার ক্যাপিটালটা বানানোর জন্য তোমাকে ওই বুদ্ধি করতে হলো যে 4 লাখ টাকা অথরাইজড ক্যাপিটাল লেখা হবে ফার্স্টে, এই সমস্ত গুলো লেখা হবে, রাইট? তাহলে জান্নাতের বাড়িতে গিয়ে কি দেখা গেল না, একটা শেয়ার ক্যাপিটালের শিডিউল ওরা বানায়, যে শিডিউলের মধ্যে এইরকম একটা পার্টিকুলার ফরম্যাট আছে। দ্যাট পার্টিকুলার ফরম্যাট শেয়ার ক্যাপিটালে প্রথমে লেখা হবে অথরাইজড ক্যাপিটাল, হাউ মাচ। আর দেখ, শেয়ার ক্যাপিটালে দুটো পার্ট আছে, একটা ইকুইটি, একটা প্রেফারেন্স শেয়ার। আমি এখনো পর্যন্ত ইকুইটি শেয়ার পেয়েছি। তো এখানে তুমি একটা কিছু লিখবে। 0 লেখা ঠিক লাগছে না, আমার এরকম লিখি না, আমরা একটা করে টিক রাখি। দেখে এটাকে ক্লোজ করে দাও, অথরাইজড ক্যাপিটাল ক্লোজ হয়ে যায়। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 ইচ প্রেফারেন্স শেয়ার। এবার হলো ইস্যুড ক্যাপিটাল, কতগুলো মার্কেট কি ইস্যু করেছি সেটা এখানে আলাদা করে কিছু বলেনি, তা আমি লিখিনি। তাই এবার আমি বললাম যে ভাই যা ইস্যু করেছি তার মধ্যে মানুষ কি সফটওয়্যার সাবস্ক্রাইব করেছে? ইয়েস স্যার। কতটা সাবস্ক্রাইব করেছে? 40,000 শেয়ারস অফ 10 ইচ 4 লাখ রুপিস। এই টাকাটা এখানে গেলাম। তাহলে এখান থেকে যাচ্ছিল এখানে, কিন্তু এখন গেছে কোথায়? এখানে। এবার এখান থেকে হয়ে কোথায় আসবে? এখানে আসবে। এই হলো ভায়া শিডিউল। যেমন একদম রাইট। যেমন মনে কর কেউ যদি চন্দননগর থেকে নৈহাটি যেতে চাইছে, সে বললো একটা ভায়া ব্যান্ডেল একটা টিকিট কাটলো। তাহলে চন্দননগর থেকে কোথায় গেল? ফার্স্টে এলো বলো তার ব্যান্ডেল থেকে নৈহাটি। দিস ইজ কল্ড ভায়া। তাহলে আমরা বললাম শিডিউল 3 তে ভায়া নোটস, এটা নোটস টু ব্যালেন্স শিট বলে। দেন এসো তোমার 1000 ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার সার্ভিস 8% প্রেফারেন্স অফ 100 ইচ 1 লাখ রুপিস। তাহলে আমি এখানে 4 লাখ টাকা লিখেছিলাম, তার তলায় প্রেফারেন্স শেয়ার 1 লাখ লিখলাম, লিখে মোট হলো 5 লাখ টাকা। এবার আমি দেখলাম যে এটাও তার মানে শেয়ার ক্যাপিটাল 1 এ গেছে। 1 মানে 1 নম্বর শিডিউল। তাহলে 1 নম্বর শিডিউল ডান। 5 লাখ টাকা নিলাম, এখানে 5 লাখ টাকা নিলাম। দিস ইজ দ্য ওয়ে। পরেরটা যাও। দেন আছে ক্রেডিটার্স ফর গুডস। এটা কোন শিডিউলের মধ্যে পড়বে? কে বলতে পারে? ক্রেডিটার্স ফর গুডস কারেন্ট লাইবিলিটি, এটা লাইবিলিটিস না অ্যাসেট? ফার্স্টে বলো। লাইবিলিটি পরে কোথায় যাবে? কারেন্ট লাইবিলিটিস আন্ডারে যাবে। তাহলে এটা হলো সিএল থেকে কোথায় যাবে? ট্রেড পেয়েবলের আন্ডারে একটা শিডিউল বানাবো। এবং ট্রেড পেয়েবল শিডিউলটা এরা বানিয়েছে 4 নম্বরে বানিয়েছে, নাকি কোন শিডিউল বানায়নি, ডিরেক্টলি বসিয়ে দিয়েছে। ঠিক আছে ভাই, এখান থেকে নেওয়া এই 3টে আইটেম হয়ে গেছে, এটা এখানে বসিয়ে দেওয়া হলো, রাইট? এই 5 লাখ টাকা আমার ডান। পরেরটা যাও। পরেরটা যাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে 12% ডিবেঞ্চার কিসের আন্ডারে যাবে? আগে সেটা বল। এলটিভি কি বললাম? এটা লং টার্ম বরোইং আন্ডারে যাবে। কত টাকা দেখানো আছে? 12% ডিবেঞ্চার কত টাকা দেখানো আছে বলো?
1 লাখ টাকা দেখানো আছে লং টার্ম বোরোইং এ। আমি এটার জন্য একটা শিডিউলে যাব, শিডিউল নাম্বার 3। তাহলে এলটিবি এটা লিখলাম, এলটিবি 3 নম্বর শিডিউল। আমি 3 নম্বর একটা শিডিউল বানাবো এলটিবি তে। 12% ডিবেঞ্চার বাবদ 1 লাখ টাকা লিখে দিলাম। আমার এটা বোঝা যাচ্ছে এইভাবে বললে? এবার দেখলাম এই 12% এর উপরে আর কোনো রকম ভাবে ওর কাছে ইন্টারেস্ট আসছে কিনা দেখবো আমরা, বা আর কোনো কিছু এরকম বলেছে কিনা যেখানে লং টার্ম লোন পাবো। ঠিক আছে, এটা গেল। এবার এসব বিল্ডিং কিসের আন্ডারে যাবে? বিল্ডিং পিপিই এর আন্ডারে যাবে, এবং সেটা ব্যালেন্স শিটের আন্ডারে আমার পিপিই আছে 5 নম্বর। তাহলে এটা আমার 5 নম্বর শিডিউল বানাবো। এই 5 নম্বরটা নিজের খুশি মতো নেওয়া যায়, যে আমি 5 নম্বর বলে 4 নম্বর করে দেবো। এই অঙ্কটা বোঝানোর সুবিধার জন্য এখানে করছি আমি। তাহলে আমি 5 নম্বর শিডিউলে আমি বিল্ডিং লিখলাম। মাত্র একটা আইটেম ছিল 4,50,000। ইচ্ছা করলে ডাইরেক্ট লিখতে পারতাম, কিন্তু পিপিই খুব বড় শিডিউল, মানে পিপিই খুব বড় একটা ইম্পর্টেন্ট আইটেম, ওটার জন্য অনেক রকম অ্যাসেট থাকতে পারতো। তো সেই জন্য আমি কি করব, পিপিই জন্য একটা শিডিউল বানিয়ে ফেললাম। এখান থেকে শিডিউলটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার 4,50,000 বসানো হয়ে গেছে বলে মনে করলাম। ক্লিয়ার? এসো, পিএলএ ব্যালেন্স শিট ছিল 1,25,000 টাকা। পিএলএ অ্যাজ পার দ্য লাস্ট ইয়ারে ব্যালেন্স ইন দ্য স্টেটমেন্ট অফ পিএল ক্রেডিট ছিল 1,50,000, মানে গত বছর থেকে ক্যারি ফরওয়ার্ড বিজনেস যে প্রফিট হয়েছিল সেটা 1,25,000 টাকা। সেটা রিজার্ভ এন্ড সারপ্লাস এর আন্ডারে আসবে। কিসে আসবে বলো? তাহলে এটা আমার 2 নম্বর হেড, 2 নম্বর ওয়ার্কিংস, আর এন্ড এস নোট নাম্বার 2, এবং সেটা এখানে 1,25,000 ওখানে চলে গেল। আমি তখনই একটা আর এন এস বানালাম এখানটায়, ঠিক আছে, এবং দেখে দেখলাম প্রফিট এন্ড লস আছে 1,25,000, এটা লেখা হয়ে গেছে। 1,25,000 আমার ওখানে লেখা হয়েছে বলে ধরে নিলাম। স্টক ইন ট্রেড মানে কিসের মধ্যে আসবে বলো? কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট অ্যাসেটের মধ্যে আসবে। কিসের মধ্যে আসবে? স্টক ইন ট্রেড কারেন্ট অ্যাসেটের মধ্যে আসবে, এবং ইনভেন্টরি হেডে আসবে। তো দেখা যাক কারেন্ট অ্যাসেটের মধ্যে স্টক ইন ট্রেড ইনভেন্টরিজ 1,75। আর শিডিউলে যায়নি একটা আইটেম আছে। যদি অনেকগুলো স্টক ইন ট্রেড থাকতো, স্টক ইন ট্রেড আছে, স্টক অফ ডব্লিউআইপি আছে না, তখন আমরা এখানে একটা শিডিউল বানিয়ে নিতাম। মানে শিডিউল বানানোটা তোমার, কারণ পরীক্ষা হলে প্রচুর শিডিউল করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। 1,75,000 লিখলাম এখানে, 1,75,000 ডান, রাইট? পরেরটা যাও। এরপর কি আছে? তাহলে এটা কিসে লিখলাম? এটা লিখলাম হচ্ছে কারেন্ট অ্যাসেট, সেখান থেকে ইনভেন্টরি, ইনভেস্টমেন্ট হয়ে গেছে ইনভেন্টরি। ট্রেডমার্ক স্যার, ইনট্যানজিবল ট্রেডমার্ক হবে কিসের উপরে? প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আন্ডারে। হ্যাঁ, পিপি অ্যান্ড ইনট্যানজিবল অ্যাসেটস বলে যে একটা হেডিং হবে, তার আন্ডারে ইনট্যানজিবল অ্যাসেটস। এক কথায় ছোট করে বলে দিই, এটা ইনট্যানজিবল অ্যাসেটস, যে অ্যাসেটকে পাওয়া যায় ইনট্যানজিবল অ্যাসেটস। আমি ইনট্যানজিবল অ্যাসেটস কে আমরা পিপি এর আন্ডারে, এটা একটু চাপা রাখতে বুঝতে, ইনট্যানজিবল অ্যাসেটস এর আন্ডারে লিখলাম। এবং এটা একটা শিডিউলের মাধ্যমে গেছে। তোকে মোর অ্যান্ড মোর শিডিউল দেখানোর চেষ্টা করছে ওরা। তাহলে এটা এখান থেকে শিডিউলে গেলাম, ওখান থেকে যোগ করলাম, করে এখানে বসিয়ে দিয়েছি। ডান তো এটা? এর পরেরটা যাও, ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট বন্ড। ইনভেস্টমেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট করেছো মানে কি করেছো বলো? অ্যাসেট। ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট বন্ড, তুমি গভর্নমেন্ট বন্ডে তুমি ইনভেস্ট করেছো, মানে তোমার কাছে একটা অ্যাসেট হয়েছে। আর এই অ্যাসেটটা কি অ্যাসেট বলো? নন কারেন্ট ইনভেস্টমেন্ট। দেখ, ইনভেস্টমেন্ট দু রকম হয়, একটা কারেন্ট ইনভেস্টমেন্ট, একটা নন কারেন্ট ইনভেস্টমেন্ট। যেটা মোর দেন 12 মান্থের জন্য ইনভেস্ট করে বসে আছো কোথাও, সেটা হচ্ছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট। তো গভর্নমেন্ট বন্ড সচরাচর ভাবে লং টাইমের জন্য হয়, দ্যাট ইজ ওয়াই এটা নন কারেন্ট ইনভেস্টমেন্ট। কি এটা বলো? নন কারেন্ট ইনভেস্টমেন্ট। নন কারেন্ট ইনভেস্টমেন্টের আন্ডারে একটা শিডিউল করা হলো। এটা কত নম্বর শিডিউল এটা করেছে? 7 নম্বর শিডিউলের আন্ডারে এটা নিয়ে গেছে। ইনট্যানজিবল অ্যাসেটস এর জন্য করে শিডিউল করেছে, হ্যাঁ করেছে। বলো, ইনট্যানজিবল অ্যাসেটস 6 নম্বর শিডিউলে করেছে, 6 নম্বর, রাইট? আর স্টক ইন ট্রেডটা ডাইরেক্ট বসিয়ে দিয়েছে ওরা। আনক্লেম ডিভিডেন্ড ইজ আনক্লেম ডিভিডেন্ড মানে হচ্ছে যে লোকেরা এখনো ক্লেম করেনি, মানে এটা তোমার লাইবিলিটি তৈরি হলো। এটা তাহলে আমি ফার্স্টেই বুঝবো যে এটা অ্যাসেট না লাইবিলিটি। এটা যার মাথায় কাজ করছে না, সে কোনোভাবে বসে ধরবে না। আনক্লেম ডিভিডেন্ড মানে হচ্ছে লোককে এখনো টাকা দিতে হবে আমাকে, তাই না? লোকের এখনো সেই টাকাটা আমার কাছে একটা 5,000 টাকা লোককে দিতে হবে, মানে এটা লাইবিলিটি। ফার্স্ট অফ অল যাও ফার্স্টে লাইবিলিটি সাইড। এইটা ভাবার পরে ভাবছি যে এটা ভাই লাইবিলিটি তো গেল, তাহলে এটা কারেন্ট লাইবিলিটি হবে না লং টার্ম হবে? নিশ্চয়ই কারেন্ট লাইবিলিটি হেডের আন্ডারে আসবে। আর কারেন্ট লাইবিলিটি হেডের আন্ডারে এসে কি হবে?
দেখলাম যে দেখলাম কারেন্ট লাইবিলিটি সাইডের আন্ডারে তো দু তিন রকম জিনিস হয়। একটা হচ্ছে ট্রেড পেয়েবল, একটা ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি, না কি আছে? না 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 ডেবিট ট্যাক্স না না, ওখানে না, ডেফার্ড ট্যাক্স এখানে আছে, সেটা এই লং লং টার্মের মধ্যে আছে, কোথায় যাবে দেখবি একটু। যাকে এখানে হবে ওসিএল, কি হবে? আদার কারেন্ট লাইবিলিটিস, আদার কারেন্ট লাইবিলিটিস। এসো অ্যাকাউন্ট রিসিভেবলস, এটা কিসের আন্ডারে? এটা ট্রেড রিসিভেবলস। তাহলে এটা অ্যাসেট সাইড গেল, তারপরে কিসে যাবে বলো? তারপরে কারেন্ট অ্যাসেট, তাই না? কারেন্ট অ্যাসেটের আন্ডারে গিয়ে ট্রেড রিসিভেবলস, আর ট্রেড রিসিভেবলস এর উপরে যদি তোমার লাগতো তুমি একটা শিডিউল বানিয়ে নিতে, এখানে ডিরেক্টলি ট্রেড রিসিভেবলস লিখে দিয়েছে 1,10,000, রাইট? নন কারেন্ট ইনভেস্টমেন্ট ওখান থেকে তুলে এটা লেখা হয়ে গেছে। পরের আইটেমে যাও, পাবলিক ডিপোজিট। সর্বনাশ করেছে, লোকের কাছে লোন নিয়েছি, লোকের কাছে পিপিলির কাছে লোন নিলে লং টার্ম লোন, এলটিবি এর আন্ডারে আছে লাইবিলিটি সাইডে। তাহলে লাইবিলিটি সাইডে এলটিবি তো অলরেডি একখানে ছিল না, 3 নম্বরে। ওই জন্য আমি 3 লিখে নিচ্ছিলাম, যে যাতে আমি বুঝতে পারবো যে আর কোনো 3 আছে কিনা। তাহলে ভাই একটা এলটিবি বলে 3 লাখ, এই যে 25,000 টাকা ছিল আগে ছিল, দেখো 3 নম্বরে, দেখো 3 নম্বরে আমরা অলরেডি 1 লাখ টাকা ডিবেঞ্চার বসিয়েছি। এখন আবার ডিপোজিট এসে গেল 25,000 টাকা মিলিয়ে 1,25,000 টাকা করলাম, এবং এখানে আমি 1,25,000 লিখে দিলাম, রাইট? এগোচ্ছি আবার। সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ 50,000 রুপিস কামস আন্ডার আর&এস। আর&এস আমার একটা শিডিউল করেছিলাম না, করিনি? হ্যাঁ, শিডিউলটা আমরা তো করেছি, শিডিউল 2, হ্যাঁ। আর&এস 2 নম্বর শিডিউলের মধ্যে আছে। তো আমি 2 নম্বর শিডিউলটাকে পেয়ে গেলাম, এবং সেখানে আমি প্রিমিয়াম 50,000 টাকা বসিয়ে দিলাম, মিলিয়ে 1,75,000 হলো, এখানে 1,75,000 লিখে দিলাম। আইডিয়া না? আইডিয়া না? হ্যাঁ। আর কি পড়ে আছে? ক্যাশের ব্যাংক। আরে ক্যাশের ব্যাংক আবার লিখতে হয় নাকি? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হবে কারেন্ট অ্যাসেটের আন্ডারে, তাই না? সিএনসি, এই কত টাকা বলো? 50,000 টাকা। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 50,000 টাকা লিখে দিলাম, রাইট? আর কি আছে এখানে? ওসিএল কত টাকা? ওইটা ক্লেমটা, আনক্লেম ডিভিডেন্ড, না? ভেরি গুড। এবারে এরা আরো কিছু বলছে কিনা দেখে নাও। নোটস, দ্য বোর্ড অফ ডিরেক্টরস হ্যাজ প্রপোজড ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার্স 8% and on equity shares 10% for the financial year 21-22। ভাই এই ডিভিডেন্ডটা তো আমার ওই যে হাতে টাকা ছিল না, প্রফিট সেন্স বলছে যে প্রফিট থেকে টাকাটা দেবে তুমি। কত প্রফিট আছে আমাদের বলো? রিজার্ভ এন্ড সার্ভিস সেন্টারের প্রফিট দেখানো আছে 1,25,000, সেখান থেকে ডিভিডেন্ড দেবো, কিন্তু 1,25,000টাই দেখানো হবে ব্যালেন্স শিটে ডিরেক্টলি, ডিভিডেন্ডটা মাইনাস না করে। কি বললাম? ডিভিডেন্ডটা মাইনাস না করে, রাইট? তাহলে ভাই, তাহলে ডিভিডেন্ডটা নিয়ে লিখবো কোথায়? এটা নিয়ে খুব কোশ্চেন হয়ে গেল। তখন বললাম এটাকে তুমি যে ব্যালেন্স শিট বানাচ্ছো তার নিচে ফুটনোট হিসাবে দেবে। কি দেবে? ফুটনোট। এটাকে বলে নোটস দেওয়া। সেখানে কি বললো? as per AS4 devised, as per AS4 devised, proposed dividend has not been disclosed in the has been disclosed in the notes only। পাক্কা? এটা ব্যালেন্স শিটের ফর্মিং পার্ট হবে না। আগে কি হতো? এর আগে পর্যন্ত প্রপোজ ডিভিডেন্ডকে ব্যালেন্স শিটে পার্ট হিসেবে দেখানো হতো, সেটা পিএল থেকে কেটে নিয়ে গিয়ে ওটাকে আলাদা করে লাইবিলিটি তৈরি করা হতো। ভাই যেটা প্রপোজ করবো সেটা এখনো মতো লাইবিলিটি নয়, রাইট? ইটস এ টাইপ অফ কন্টিনজেন্ট লাইবিলিটি। যেদিনকে দেবো সেদিনকে লাইবিলিটি তৈরি হবে। এখন তো প্রপোজ করেছি, প্রপোজ ডিভিডেন্ড ইজ the dividend recommended by the board of directors but yet to be approved by the shareholders at AGM। AGM এ এখনো পর্যন্ত এটা অ্যাপ্রুভই হয়নি, জাস্ট প্রপোজ করে বসে আছে। বোর্ড সেটাকে কি করতে পারে? AGM কি করতে পারে? সেটাকে ডিক্লেয়ার করতে পারে, যে আমি ভোট দিয়ে হলো যে এটা এই ডিভিডেন্ড দেবো না, কম দেবো, আরো বেশি কেন দেবে না বলি সাথে রাখলো সব shareholder। So many matters may happen in the AGM. So as per AS4 revised, proposed dividend should not be recognized as a liability in the balance sheet. Such dividend should be disclosed in the notes to financial statements, right? Done? চলো শেষ অঙ্কটা।